দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি সংকট, মামলা জট আরো তীব্র হওয়ার আশঙ্কা, বিচারপতি নিয়োগে আইন তৈরির আশ্বাস মন্ত্রীর। We must eradicate poverty from South Asia. We can do it if we are together. দক্ষিণ এশিয়ার অগ্রযাত্রায় দারিদ্র্যই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। দাভোসে সার্কভুক্ত নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর আহ্বান। অবৈধ শ্রমিকদের স্থায়ীভাবে কাজের অনুমতি দেওয়ার ঘোষণা দিল মালয়েশিয়া সরকার। খুব শিগগিরই বিতরণ করা হবে অনুমতির পাস। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার 10 বছরেও নিয়োগ হয়নি কোনো স্থায়ী শিক্ষক, শিক্ষার্থীদের কাছ থেকে সেমেস্টার ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। এবং রংপুরে বিভিন্ন এলাকায় আলুর জমিতে লেট ব্লাইট রোগ, কীটনাশক ছিটিয়েও নেই প্রতিকার, খরচ বাড়ার পাশাপাশি উৎপাদন কমে যাবার আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি সংকট দেখা দিয়েছে। অবসর, মৃত্যু এবং দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকাই এই সংকটের প্রধান কারণ। এর ওপর আবার এ বছরই অবসরে যাচ্ছেন 7 জন বিচারপতি। ফলে 97 জন বিচারপতি দিয়ে 5 লক্ষাধিক মামলা পরিচালনায় সুপ্রিম কোর্ট। সিনিয়র আইনজীবীরা বলছেন, দ্রুতই বিচারপতি নিয়োগ না দিলে উচ্চ আদালতে মামলা জট আরো তীব্র হবে। এতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন বিচার প্রার্থীরা। আর আইনমন্ত্রীর আশ্বাস, বিচারপতি নিয়োগে আইন তৈরি করে অচিরেই সংকট সমাধানের চেষ্টা করা হবে। আফজাল হোসেনের রিপোর্ট। সবশেষ 2015 সালের 5ই আগস্ট প্রধান বিচারপতির পরামর্শের আলোকে হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। এরপর গত বছরের মাঝামাঝি সময়ে আরও 8 জন বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতি সুপারিশ করলেও তা এখনো আলোর মুখ দেখেনি। আপিল বিভাগে 11 জন বিচারপতি থাকার কথা থাকলেও এখন আছেন 8 জন, যাদের মধ্যে 2 জন বিচারপতি অবসরে যাবেন অল্প সময়ের মধ্যে। ফলে এই বিভাগের বিচারপতির স্বল্পতা এখন দৃশ্যমান। হাইকোর্ট বিভাগের বিচার কাজ চালাতে 89 জন বিচারপতি যখন হিমশিম খাচ্ছেন, তার ওপর এবছর অবসরে যাচ্ছেন 5 জন বিচারপতি। সিনিয়র আইনজীবীরা বলছেন, 2 বিভাগে 4 লাখেরও বেশি মামলার বিপরীতে বিচারকের এই সংখ্যা অপ্রতুল। তাদের দাবি দ্রুত বিচারপতি নিয়োগের। কোনো অবস্থাতে যেন মামলার জট না বাড়ে। আর এমনি তো অনেক মামলার জট আছে, সেই সমস্ত লক্ষ্য করে অবশ্যই আমার মনে হয় যে সমস্ত ভ্যাকেন্সি আছে বা প্রয়োজনে আরও বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। মহামান্য রাষ্ট্রপতি এটা অবশ্যই ওনার কগনিজেন্সে নেবেন, নজরে নেবেন। বিচার প্রার্থী যারা জনগণ, তাদের ন্যায় বিচারের স্বার্থে আমি মনে করি অধিক সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া উচিত মাননীয় প্রধান বিচারপতির পরামর্শক্রমে, এবং এটা খুবই অতি সত্বর করা উচিত। আইনমন্ত্রী জানান, বিচারপতি নিয়োগে আইনি কাঠামো তৈরির কাজ চলছে। বিচারপতি সংকট হলেই সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে নিয়োগ দেওয়া হবে বিচারপতি। যখনই প্রয়োজন তখনই আমরা এই বিচারপতি নিয়োগ দিই। পাশাপাশি আমরা যেটা করছি, যেটা আমার মনে হয় যে একটা দাবিও উঠেছিল, সেটা হচ্ছে যে বিজ্ঞ বিচারপতি নিয়োগ দেওয়ার ব্যাপারে একটা আইন ইনশাল্লাহ এই বছরের মধ্যে করে ফেলব। দ্রুত বিচারপতি নিয়োগ করা না গেলে মামলা জট আরো তীব্র হবে সর্বোচ্চ আদালতে। ন্যায় বিচারের সুফল থেকে বঞ্চিত হবেন বিচার প্রার্থীরা, এমনটাই মত সিনিয়র আইনজীবীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ এশিয়ার অগ্রযাত্রায় দারিদ্র্যই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর নেতা এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলাদা বৈঠকে একথা বলেন তিনি। আলোচনায় জোটভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণের আহ্বান জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। এছাড়াও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর অর্থনীতিতে ভারসাম্য আনার কথা জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। We have only one enemy, that is poverty. We must eradicate poverty from South Asia. We can do it if we are together, and if we can increase our business, trade and cooperation. এর আগে সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের 47তম বার্ষিক সম্মেলন। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল 4টার পর দাভোসের কংগ্রেস হলেও উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে শুরু হয় এবারের সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা।
প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব প্রতিপাদ্যে এবারের সম্মেলনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, বিশেষজ্ঞ সহ প্রায় 2000-এরও বেশি প্রতিনিধি। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন চীনের প্রেসিডেন্ট শিন জিপিং। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী পর্বে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এবারের সম্মেলনে শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন এবং নিরাপত্তা এই 5 বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও এর নির্বাহী সভাপতি ক্লাউস শুয়াবের বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের মূল পর্ব। এর পরপরই 47তম এই বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তা হিসেবে ভাষণ রাখেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও মুক্ত বাণিজ্য অব্যাহত রাখতে অবদান রাখার প্রতিশ্রুতি দেন তিনি। বিশ্বে যেসব সমস্যা রয়েছে তার কারণ অর্থনৈতিক বিশ্বায়ন নয়। আপনি পছন্দ করুন আর নাই করুন, এটি মহাসাগরের মতো, কেউ চাইলেই অর্থনৈতিক বিশ্বায়ন থেকে বের হতে পারবে না। আমাদেরকে অবশ্যই মুক্ত বাণিজ্য, অবাধ বিনিয়োগকে উৎসাহিত করতে হবে। বাণিজ্য যুদ্ধে পুরোপুরি জয় পাওয়া কারো পক্ষে সম্ভব নয়। এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান, ব্যবসায়ী নেতা ও বুদ্ধিজীবী সহ 2500 প্রতিনিধি অংশ নিচ্ছেন। জোটের সদস্য রাষ্ট্র না হলেও বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দাভোসের বিভিন্ন সেশন ও সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে সাম্প্রতিক সময় দেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে WEF এর এই কর্মকর্তা জানালেন, বৈশ্বিক সহযোগিতা, বাজার সম্প্রসারণ ও মুক্ত বাণিজ্য বিশ্ব অর্থনীতির প্রধান হাতিয়ার। আমরা দেখছি দিন দিন সংরক্ষণবাদের দিকে ঝুঁকে পড়া দেশের সংখ্যা বাড়ছে, কিন্তু এটি বিশ্ব অর্থনীতির জন্য অনেক বড় হুমকি। বিশ্বায়ন কোনো অভিশাপ নয় যে একে রোধ করতে হবে। আশা করি এবারের সম্মেলনে বিশ্ব নেতারা বৈশ্বিক সহযোগিতা রক্ষার বিষয়ে কার্যকর আলোচনায় সক্ষম হবেন। বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের সম্মেলনের সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের সংরক্ষণবাদের দিকে ঝোঁকার পরিকল্পনা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের সম্মেলনে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের উন্নয়ন বিশ্ব নেতাদের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। গতকাল সুইজারল্যান্ডের দাভোসে তিনি সময় সংবাদকে জানান, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হবে। বিভিন্ন সেশনে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং ডিজিটাল ইকোনমি, ক্লাইমেট চেঞ্জ, এগুলো বিষয়কেই প্রাধান্য দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যিনি প্রতিষ্ঠাতা তার সাথে আজকে বৈঠক করবেন। তারপরে ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ নিয়ে উনি কথা বলবেন মূল প্লেনারি হলে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একদিকে যেরকম আমাদের দেশের উন্নয়নের কথা আমরা তুলে ধরছি, দেশের একটা পজিটিভ ব্র্যান্ডিং হচ্ছে, অপরদিকে কিন্তু একটা বিশাল নেটওয়ার্কিং এর সুযোগ। কাগজপত্রবিহীন অবৈধ শ্রমিকদের অস্থায়ীভাবে কাজের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার দেশটির উপপ্রধানমন্ত্রী ডক্টর আহমদ জাহিদ হামিদি জানান, শিগগিরই অভিবাসন বিভাগ অবৈধ শ্রমিকদের মাঝে কাজের অনুমতি পাস বিতরণ করবে। যে শ্রমিকদের আঙুলের ছাপ ইমিগ্রেশন বিভাগের কাছে নেই, শুধু সেই সব অবৈধ শ্রমিকদের কোম্পানির মালিক পক্ষের মাধ্যমে কাজের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়। 2020 সাল পর্যন্ত 1 বছর পরপরই নির্দিষ্ট ফি জমা দিয়ে কাজের অনুমতিপত্র নবায়ন করা যাবে। মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ থাকায় বিভিন্ন ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে। শ্রমিকের অভাবে কারখানার মালিকেরা নির্দিষ্ট সময়ে পণ্য হস্তান্তর করতে পারছেন না, যা দেশটির মন্দা অর্থনীতিকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এই সংকট থেকে উত্তরণে দেশটির পোল্ট্রি শিল্প, খনি ব্যবস্থাপনা, কার্গো পরিবহন এবং পর্যটন খাতে আরও শ্রমিক নিয়োগ করতে যাচ্ছে সরকার। সময় সংবাদে আরও থাকছে, রাজধানীর চকবাজারে ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত, ট্রাক ও চালক আটক। সমস্যার বেড়াজালে বন্দী সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রতিষ্ঠার 10 বছরেও নিয়োগ হয়নি একজনও স্থায়ী শিক্ষক। ফলে পলিটেকনিক কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অদক্ষ শিক্ষকরা নিচ্ছেন ক্লাস। যদিও সার্টিফিকেট দেয়া হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নামে, তারপরও শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চ হারে সেমিস্টার ফি ছাড়াও অবৈধভাবে আদায় করা হচ্ছে 3300 টাকা করে। আব্দুল আহাদের রিপোর্ট।
প্রতিষ্ঠার পর 2008 সালে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ দিয়ে চালু হয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা কার্যক্রম। এরপর সিভিল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলার পর 3টি বিভাগে এখন শিক্ষার্থী প্রায় 450, কিন্তু কোনো বিভাগেই নেই একজনও স্থায়ী শিক্ষক। শিক্ষার্থীদের অভিযোগ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ক্লাস নেয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ কম টাকা দিয়ে পলিটেকনিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে চালাচ্ছেন ক্লাস। আর দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হয়ে গেছে ল্যাবের মূল্যবান যন্ত্রপাতি। কাজ করতে গেলে দেখেন যে যন্ত্রপাতি আমার দরকার তার অধিকাংশ পার্সি নষ্ট, কাজ করতে পারছে না। পলিটেকনিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আনকোয়ালিফাইড টিচার আইনা আমাদের ক্লাসগুলো পর্যালোচনা করা হচ্ছে। ছাত্রদের দুটি হলের অবস্থা করুণ। অধিকাংশ রুমে খাট না থাকায় মেঝেতে বাস করছে ছেলেরা, আর নিরাপত্তা কর্মী না থাকায় পাহাড়ের উপর মেয়েদের হলটি বাহির থেকে তালা দিয়ে রাখা হয় রাতে। বাইরে থেকে উৎকট দুর্গন্ধ আসে। তারপর রুমের মধ্যে 4টা করে টেবিল দেওয়ার কথা, কিন্তু কোনো টেবিল নাই। লাইট এবং ফ্যান অনেক আগে নষ্ট হয়েছে, কিন্তু এগুলো এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। সংস্থাপন ফি দেওয়া সত্ত্বেও আমাদের সংস্থাপনের কোনো কাজই হয় না। আমাদের লাইট ফ্যান নিজেদের টাকায় ঠিক করা লাগে। কোনো নিয়ম না থাকলেও প্রতি সেমিস্টারে বাড়তি ফি আদায় করা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। এসব অনিয়ম বন্ধসহ 12 দফা দাবিতে 24 ডিসেম্বর থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। মূলত অবৈধভাবে আমাদের কাছে টাকা নেওয়া হয়, যে টাকাটা আসলে সরকার থেকে অনুমোদিত না। প্রায় গত 1 মাস ধরে ক্যাম্পাস বন্ধ আছে, তো যে কারণে আমরা এখন সেশন জটে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতেছে। কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন সিলেট পলিটেকনিক্যালের অধ্যক্ষ। টানা কয়েকদিন গিয়ে কলেজে পাওয়া যায়নি তাকে। রেজিস্ট্রার জানালেন মাঝে মাঝে আসেন তিনি। স্যার আসেন না, বাট আমরা গিয়ে তখন ওনার সাথে ওইগুলা অফিসিয়ালি এগুলো ম্যানেজ হচ্ছে, মানে টোটালি কাজ হচ্ছে আর কি। বর্তমানে লাইব্রেরি ভবন দখল করে পরিবার নিয়ে থাকছেন রেজিস্ট্রার। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলেন সমাবর্তনের স্বাদ। তাই শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্মজীবনে দেশ এবং মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেবার আহ্বান জানান। শিক্ষা এখন বাণিজ্যে পরিণত হয়েছে এমন মন্তব্য করে শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে এই মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। গায়ে গাউন আর মাথায় কালো হ্যাট, হাজার হাজার শিক্ষার্থীদের এমন সাজে মুখর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বর। 1992 সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আয়োজন। তাই শিক্ষার্থীদের উচ্ছ্বাসও যেন সীমা ছাড়িয়েছে। আমরা খুবই লাকি যে প্রথম আমরা এই সমাবর্তনে অ্যাটেন্ড করতে পারছি, আর এটা কন্টিনিউ হওয়া উচিত। খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন, এবং আমরা যেহেতু এটা প্রথম পেয়েছি এই জন্য আমাদের আনন্দটা খুব বেশি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন সমাবর্তন হচ্ছে তখন আমাদের মনের মধ্যে খুঁজখুঁজ করতো যে আমরাও যদি পারতাম। আজকে সেই আশাটা আমাদের পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির অনুমতি নিয়ে শুরু হয় অনুষ্ঠান। সমাবর্তন বক্তাদের বক্তব্য শেষে সম্মাননা তুলে দেওয়া হয় কৃতি শিক্ষার্থীদের হাতে। রাষ্ট্রপতি বলেন, তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে জানতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস। শিক্ষা এখন অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত হয়েছে। শুধুমাত্র প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও বড় একটা অংশ কনসালটেন্সি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোতে সময় বেশি নেন। শিক্ষকদের এই মানসিকতা বদলাতে হবে। প্রিয় স্নাতক বৃন্দ, তোমরা আজ গ্রাজুয়েট, দেশের উচ্চতর মানব সম্পদ। আজকের এই সমাবর্তন তোমাদের যেমন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে, তেমনি তোমাদের উপর দায়িত্ব অর্পণ করছে। এবারের সমাবর্তনে অংশ নেয় প্রায় 5000 গ্রাজুয়েটস, যার মধ্যে নিবন্ধিত ছাত্রী সংখ্যা 3000-এরও বেশি। সমাবর্তনকে ধরা হয় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জীবনে সবথেকে সম্মানের দিন, কিন্তু এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই দিনটি পেল দীর্ঘ 2 যুগ পর। আনন্দের এই আয়োজন যথাযথ কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপে অব্যাহত থাকবে যুগ যুগান্তর, এমনটাই মনে করছেন দেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ ভবিষ্যৎ গ্রাজুয়েটরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের 7 খুন মামলা দ্রুত নিষ্পত্তি হয় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। দায় মুক্তির মনোভাব নিয়ে কতিপয় র্যাব কর্মকর্তার রোমহর্ষক এই হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তম্ভিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। দায়িত্ব নেওয়ার 2 বছর পূর্তিতে এক বাণীতে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। বিচার বিভাগ রাষ্ট্রে অন্য বিভাগের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করে না উল্লেখ করে বাণীতে তিনি বলেন,
প্রত্যেক বিভাগকে সংবিধান এবং আইন অনুযায়ী চলতে হবে। মামলা জটকে বিচার বিভাগের বড় চ্যালেঞ্জ মন্তব্য করে দায়িত্ব নেওয়ার পর মামলা নিষ্পত্তির হার 14% বেড়েছে বলেও জানান প্রধান বিচারপতি। জায়গা সংকটের কারণে বিকল্প স্থানে ব্যবসা প্রতিষ্ঠান সরানো সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীরা নিজ উদ্যোগে সরে না গেলে এই সমস্যার কোনো সমাধান নেই এমন দাবি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের। তবে স্থাপনার অবৈধ অংশ অপসারণ এবং মালিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা জানান আনিসুল হক। বুয়েট ঢাকা সিটি কর্পোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতে ঢাকা উত্তরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে 12টি মার্কেট ও 321টি আবাসিক ভবন। এর মধ্যে নগর কর্তৃপক্ষ 114টি স্থাপনাকে বেশি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে। ওনাদের প্রত্যেককে কনক্লুডিং রিমার্কস ছিল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের মেয়র দাবি করেন এসব মার্কেট থেকে ব্যবসায়ীদের সরানোর কোনো পদ্ধতি কাজে আসছে না। ওনারাও জানেন এটা রিস্কি, আমরাও ওনাদেরকে নোটিশ দিয়েছি এটা রিস্কি। বুয়েটের কথার পরে নোটিশ দিলেই তো ওনারা কেসে চলে যান নোটিশপত্র নিয়ে। 1 নাম্বার মার্কেটে গত 3 মাস প্রত্যেক দিন আমাদের প্রতিনিধি যেতেন। এরপরে কি করবেন বলেন? কেস করে আমাদের আটকে রেখেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে কাজ চালানোর দাবি করলেও অবৈধ অংশ ভেঙে ফেলার সিদ্ধান্তের কথা জানান মেয়র। 4,44,48,000 35 টাকার একটি টেন্ডার হয়েছিল, কাজও তখন ধরা হয়, কিন্তু সেই কাজটি কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল এটা আদৌ আমাদের বোধগম্য নয়। যেহেতু ড্যামেজ মার্কেট ভাঙতে দিতে আমার অসুবিধা নাই আমাদের, কিন্তু আমাদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। দায়িত্ব বেশি কিন্তু যিনি এখন, সেটা বোধহয় ওনাদেরই চিন্তা করার। আমার দায়িত্ব হলো ওখানে জায়গা খালি করে দিলে আমরা আরো 4 বছর 5 বছর জায়গায় 3 বছর একটা মার্কেট তৈরি করলাম, কিন্তু জায়গা খালি না যদি থাকে তাহলে মার্কেট করার মতো জায়গা ডিএনসিসিতে নেই। ব্যক্তি মালিকানাধীন ভবন ভেঙে ফেলতে রাজুক সিদ্ধান্ত দেবে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রাজুক এটাকে ভাঙতে হলে রাজুককে ভাঙতে হবে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। দায়ী না করেন আজকে আপনাদের সঙ্গে। এদিকে অবিলম্বে হকারদের উচ্ছেদ বন্ধ করে স্থায়ী পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হকার্স সমন্বয় পরিষদ। গতকালও গুলিস্তান থেকে মতিঝিল পর্যন্ত হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তৃতীয় দিনের মতো চলা এই অভিযানে অংশ নেওয়া বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুপুর 1টায় গুলিস্তানের গোলাপশাহ মাজার থেকে অভিযান শুরু হয়ে শেষ হয় মতিঝিলে গিয়ে। এ সময় বুলডোজার দিয়ে রাস্তার ওপরে এবং ফুটপাতের অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শোয়েব জানান, যতদিন ফুটপাত হকার মুক্ত না হবে ততদিন পর্যন্ত অভিযান চলবে। অন্যদিকে হকার উচ্ছেদ অভিযানের নিন্দা জানিয়ে গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে হকার্স সমন্বয় পরিষদ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হকাররা এই সমাবেশে যোগ দেয়। এ সময় রাজধানীতে কয়েক লাখ পরিবার ফুটপাতে ব্যবসা করে সংসার চালায় বলে দাবি করেন হকার্স নেতারা। পুনর্বাসন না করে হকারদের উচ্ছেদ করা এবং প্রধানমন্ত্রীর দেয়া হকার পুনর্বাসনের নির্দেশনা পালন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। দাবি রাখতে চাই যে তিনি যেন এই হকারদের উপরে এই রোলার এস্টিমেট চালাবেন না। অবিলম্বে পুনর্বাসনের নীতিমালা প্রণয়ন করে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। গোলাপশাহ বাজার থেকে শুরু করেছি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এবং এরপরে আহাদ বক্স, এরপর বঙ্গবন্ধু স্কোয়ার, এরপরে আমরা জিপি হয়ে আমরা মতিঝিল পর্যন্ত আমাদের কার্যক্রম পরিচালনা করছি। পথচারীদের জন্য আমরা নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে না পারছি ততদিন এই কার্যক্রম চলবে। সময় সংবাদে আরো থাকছে। বাণিজ্য মেলায় অ্যালুমিনিয়াম পণ্যের স্টলে নারীদের ভিড়, আগ্রহ বেশি থাকলেও দাম নিয়ে ভিন্ন মত। পাইকারি দামে বিক্রির দাবি বিক্রেতাদের। রাজধানীর চক বাজারে ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। পুরনো ঢাকার জেলখানা রোডে অন্য আরেকটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী। গত মধ্যরাতে এই 2টি দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 1টায় চাংখারপুলে একটি মালবোঝাই ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কা লেগে চাপা পড়েন 2 মোটরসাইকেল আরোহী। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান একজন, অন্যজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহতের নাম আকাশ ও সানি। তারা পুরনো বংশালের সুইপার কলোনির বাসিন্দা। এদিকে একই সময়ে জেলখানা রোডে ট্রাক চাপায় গুরুতর আহত হন সেলিম নামে আরেক মোটরসাইকেল আরোহী। ঘটনার পরপরই ট্রাক দুটিকে আটক করে পুলিশ। সেই সঙ্গে এক ট্রাক চালককেও আটক করা হয়।
বাইকে 3 জন ছিল, 3 জন আপনার 3 জনের ভিতরে মাঝখানে যে গ্যাপটা ছিল গ্যাপটার মধ্যে ভিতরে ঢুকতে চেয়েছিল টান দিয়া, তো পিছনেরটা পয়রা চাক্কার নিচে পড়ছে, চাক্কাটা আগে বাড়াতে যেমন মাথায় আঘাত পাইছে, স্পট ওইটা এই জায়গায় দিয়ে। আরেকটা ছিল ওইটা ফালমেরা চলে গেছে, চাইপা গেছে, আর মাঝখানে যেটা ছিল সেটা চাপ খাইছে। 12টার সময় বাড়ির ঘরেতে বাড়িয়েছে বাইরে, তারপরে আধা ঘন্টা পরে খবর হয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে একটা মোটরসাইকেল আর ট্রাকের সংঘর্ষ হয়েছে, এখানে দুইটা, একটা স্পট ডেথ আর একজন হাসপাতালে মারা গেছে। আর আমরা গাড়ি এবং গাড়ির চালককে আটক করছি, থানা হেফাজতে আছে। নারায়ণগঞ্জের 300 শয্যা হাসপাতালে প্রতিনিয়ত বেড়ে চলেছে ডায়াগনস্টিক সেন্টারে দালালের দৌরাত্ম্য। আর চিকিৎসক, কর্মকর্তা এবং কর্মচারীদের গাফিলতিতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি এই হাসপাতালটিতে অসৎ কর্মকর্তা এবং দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। অবশ্য বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। শওকত আলী সৈকতের তথ্য এবং আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জাপান বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় 1986 সালে 34 কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় 7.5 একর জায়গার উপর 14টি বিভাগ নিয়ে চালু হয় নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল। তবে হাসপাতালটিতে নানা অনিয়ম আর দালালদের অবাধ বিচরণের কারণে দিন দিন চিকিৎসা সেবার মান নিম্নমুখী। ভুক্তভোগীরা বলছেন, প্রতারক আর দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছেন তারা। ডাক্তার বাধ্যতামূলক দেখাইতে হইলে বাইরেতে করতে হইব, তাকে কথা শুনতে হইব। ডাক্তার একটা লোক দিছিল আমাদের সাথে, ঠিক আছে, ওই লোকটা ওইখানে নিয়ে গেছিল, ওষুধ লেখছে, ওষুধ একটা দিছে আর বাকিগুলো বলে নাই। হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার আধুনিক মেশিনপত্র থাকা সত্ত্বেও চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী রোগীদের যেতে হচ্ছে নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টারে, এমন অভিযোগ ভুক্তভোগীদের। টেস্টগুলোর কথা বলি, স্যার এটাকে এখানে করা যাবে না, বলে এখানে করা যাবে কিন্তু রিপোর্ট ভালো আসবে না। পরীক্ষাগুলো মডার্ন থেকে করানোর জন্য দিছে, এগুলা হয়তোবা যেই পরীক্ষাগুলো দিছে এগুলা সরকারি যে হসপিটালের মধ্যেই ব্যবস্থা রয়েছে। অনুসন্ধানে জানা যায়, হাসপাতালের আশপাশে গড়ে ওঠা নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টারের দালালরা হাসপাতালে সিন্ডিকেট গড়ে তুলেছে। হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীদের অনেকেই কমিশনের ভিত্তিতে এই সিন্ডিকেটের সাথে জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর। দালাল চক্র আমাদের যদি বলে এই চিকিৎসাটা আপনি এখানে না করে এই চেম্বারে চলে যান, আমরা স্পষ্ট জানি না এই এনকারেজটা কে করে। গত 30 বছর যাওয়ার থেকে এই পর্যন্ত দালাল হাত হাসপাতাল জিম্মি। আমরা দালালের মাধ্যমে আসি না, সরাসরি আসি বলে ডাক্তাররা আমাদের সাথে বিহেভটা অন্যরকম করে, উগ্র বিহেভ। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক দালাল চক্রের বিষয়টি স্বীকার করে অনিয়মের ব্যাপারে জানালেন, কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তারদেরকে এবং সর্বস্তরের কর্মকর্তাদেরকে আমার এখানে যে পরীক্ষা হয় সেগুলো বাইরে করানোর জন্য নিষেধ করা আছে, কিন্তু তারপরে যদি কেউ দিয়ে থাকে, এরকম যদি প্রমাণ থাকে, সেই অনুযায়ী থাকলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে গড়ে প্রতিদিন 1,500-এরও বেশি মানুষ চিকিৎসা সেবা নিতে আসছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মাঘের শুরুতেই মাঝারি শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর জনজীবন। এতে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 6.04 ডিগ্রি সেলসিয়াস। আর কাঁপানো হিমেল হাওয়ায় বিপর্যস্ত যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের জীবনযাত্রা। তীব্র কুয়াশার কারণে শহরের অধিকাংশ সড়কে কমে গেছে যান চলাচল। তাপমাত্রা কিছুটা উন্নতি হলেও কুড়িগ্রামের হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। স্থান সংকুলান না হওয়ায় বারান্দায় এবং মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। একই অবস্থা চুয়াডাঙ্গাতেও। সদর হাসপাতালের 13 শয্যা শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার 4 থেকে 5 গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া রাজশাহী, নাটোর এবং ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশা এবং তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সব যানবাহন। রংপুরের বিভিন্ন এলাকায় আলুর আবাদে দেখা দিয়েছে লেট ব্লাইট বা নাবি ধসা রোগ। ঘন ঘন কীটনাশক ছিটিয়েও রোধ করা যাচ্ছে না এই রোগ। এতে একদিকে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে উৎপাদন কমে যাবার আশঙ্কা করছেন কৃষকরা। এই দুঃসময়ে কৃষি বিভাগের কর্মকর্তারাও খবর রাখছেন না বলে অভিযোগ তাদের। কৃষি বিভাগ বলছে, সঠিক পরামর্শ অনুযায়ী স্প্রে সহ অন্যান্য ব্যবস্থা না নেয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
শাকিল মাহমুদের ক্যামেরায় রংপুর থেকে মানিক সরকারের রিপোর্ট। রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকার আলুর জমিতে দেখা দিয়েছে লেড ব্রাইট বা নাভি ধসা রোগ। কৃষকরা বলছেন গত কয়েকদিন ধরে আবহাওয়ার বিরূপতার কারণেই দেখা দিয়েছে এ রোগ। সপ্তাহে 3 থেকে 4 দিন ওষুধ ছিটিয়েও এখন রোধ করা যাচ্ছে না রোগ। আর কৃষি বিভাগ থেকেও পাওয়া যাচ্ছে না পরামর্শ বলে অভিযোগ কৃষকের। কি যে ঔষধ মারতেছি আর কি ঔষধ দিতেছে, ঔষধ কাজ করতেছে না। যে আবহাওয়ার দোষ না ঔষধের দোষ আমরা কিছুই বলতে পারতেছি না। দিনে 4-5 দিন করে ওষুধ মারতেছি, সপ্তাহে কোনো আলুর কোনো কাজ হচ্ছে না, যা হচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে ঘন ঘন কীটনাশক প্রয়োগে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, অন্যদিকে রোগাক্রান্ত গাছে উৎপাদনও কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এমনও জমি আছে মনে করেন হাফেরও বেশি আউট হয়ে গেছে, মনে করেন এই যে একটু গোটা এখন তো আছে খালি ডান্টাটা। স্প্রে করলে সাধারণত প্রোডাকশন কমে যায়, আলুর গ্রোথটা কমে যায়, আলুর প্রোডাকশনটা কম হয়, ফলে মনে হয় আমরা প্রোডাকশনের দিকে হ্যাম্পার হবে আশা করতেছি। কৃষি বিভাগ এ রোগের কথা স্বীকার করে বলছেন মানসম্পন্ন বীজ ব্যবহার না করা এবং পরামর্শ অনুযায়ী কাজ না করায় এমনটি হয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের একটাই মাত্র উপায় আমরা মনে করি যে সঠিকভাবে সঠিক সময়ে ছত্রাকনাশক স্প্রে করা। প্রতিদিন যদি কৃষক যদি একটু ঘোরাঘুরি করে সামান্যতম কোনো পাতার দাগ দেখতে পারেন, সেখানে আলুর এই ক্ষেতে স্প্রে যেটা করবেন সেটা তো সঠিকভাবে করা হয়। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 1,612 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নারীদের আনাগোনা বেশি। অ্যালুমিনিয়ামের নানা গৃহস্থালী পণ্যের স্টল প্যাভিলিয়নে। এক ছাদের নিচে নানা ধরনের বাসন কোসনের সমারোহ থাকায় তাদের আগ্রহ বেশি। তবে দাম নিয়ে ক্রেতাদের আছে ভিন্ন মত। তবে বিক্রেতারা বলছেন বিশেষ ক্ষেত্রে মূল্যছাড় সহ সব ধরনের পণ্য বিক্রি হচ্ছে পাইকারি দামে। মেলা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। স্তরে স্তরে সাজানো তৈজস, নতুন নতুন ডিজাইনের বৈচিত্র্য নজর কাটছে দর্শনার্থীদের। গৃহস্থালির জিনিসপত্র হওয়ায় আনাগোনা বেশি নারীদেরই। নানা বয়সের ক্রেতারা প্রয়োজন অনুযায়ী দেখছেন, চলছে যাচাই বাছাই। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 22তম আসরে অন্য স্টল প্যাভিলিয়নের চেয়ে একটু বেশি ভিড় অ্যালুমিনিয়ামের পণ্যের এসব স্টলে। আগতরা জানালেন বাজারের তুলনায় পণ্যের সমারোহ বেশি থাকায় এসব স্টল প্যাভিলিয়নে আসছেন তারা। তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের জিনিসটা একসাথে দেখা যায়। দাম এবার মেলায় মনে হচ্ছে রিজনেবল, একটু মনে হয় বেশি, আর একটু রিজনেবল হলে ভালো হতো। একই দাম কিন্তু এখানে গুলো আরো বেশি ভালো। বাইরে যেগুলো ফরেন ইয়েগুলো আছে ওগুলোতে ঢোকা, দেশিটাতে কিন্তু না। আর ওদের প্রোডাক্টটা আমাদের চেয়ে বেটার হয় এই চিন্তাতে না, অ্যাকচুয়ালি আমরা দেশের বাইরে কিছু প্রোডাক্টে মানে জানার জন্য। আমি মনে করি যে এখান থেকে মনে হয় অরিজিনালটা পাওয়া যায়, এই জন্যই কিনি। বিক্রেতারা বলছেন বেশিরভাগ পণ্য পাইকারি দামে বিক্রি করছেন তারা। সেই সঙ্গে আছে নির্দিষ্ট পণ্যে মূল্য ছাড়, তাই ক্রেতাদের আগ্রহ বেশি। কারো কারো মত শুধু বিক্রি নয়, ক্রেতাদের কাছে নিজেদের নতুন পণ্যের পরিচয় করানোটাই আসল উদ্দেশ্য। এগুলা আমাদের নিজেদের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারেই আসে, বাইরে এগুলা সেল করা হয় না। আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা আমরা এখনো বুঝতে পারতেছি না, তবে শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। সেলসটা মেইন না, কাস্টমার কমপ্লেন্টগুলো রিসিভ করা হয়, কি প্রোডাক্টের কি সমস্যা সেগুলো দেখা হয়। কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে আসছি আমরা, তো সেই অনুযায়ী আমরা বিভিন্ন রকমের ডিসকাউন্ট অফার দিচ্ছি ওনাদেরকে। তবে কারো কারো অভিযোগ, নামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও অনেক স্টল প্যাভিলিয়নেই বিক্রি হচ্ছে নিম্নমানের অনেক পণ্য সামগ্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ইরাকের মসুলের বিভিন্ন এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএসের কবল থেকে পুনর্দখলের পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন সেখানকার সাধারণ মানুষ। চালু হয়েছে রাস্তাঘাট, হাট বাজার, দোকানপাট। ইরাকের মসুল শহর, নির্ভয়ে যে যার মতো করে বেরিয়েছেন জীবন জীবিকার খোঁজে। অথচ কিছুদিন আগেও শহরের এই অংশটি দখল করে রেখেছিল জঙ্গি গোষ্ঠী আইএস। একদিকে যখন আইএসের সঙ্গে যৌথ বাহিনীর লড়াই চলছে, অন্যদিকে দখলের কবল থেকে উদ্ধার হয়ে এসব অধিবাসীর মাঝে ফিরতে শুরু করেছে স্বস্তির নিঃশ্বাস। এতদিন যারা ভয়ে ঘর থেকে বের হতে পারতেন না, এখন তারা নির্ভয়ে হাটবাজারে এসে দিব্যি কেনাকাটা করছেন। কেউ আবার দোকানপাট খুলে বসে পড়েছেন বিভিন্ন জায়গায়। শুধু হাটবাজার নয়, উন্মুক্ত হয়েছে খেলার মাঠ। সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ছোট বড় বিভিন্ন সড়ক। এখানকার পরিস্থিতি এখন খুবই ভালো, আমরা অনেক স্বস্তি অনুভব করছি। বিভিন্ন সড়ক খুলে দেয়ায় শহরের বাসিন্দারা আবার ফিরতে শুরু করেছে। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আবার স্বাভাবিক জীবন ফিরে পেয়েছি। নিরাপত্তা বাহিনীকেও ধন্যবাদ, আল্লাহ তাদের মঙ্গল করুক। আইএস যখন এই এলাকা দখলে রেখেছিল, তখন শর্ট প্যান্ট পরে খেলাধুলা করতে পারতাম
না, সবসময় তাদের নিয়মের মধ্যে বন্দী থাকতে হতো। জীবনের সবকিছু থমকে গিয়েছিল। এখন খেলাধুলা করতে পারছি, নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াতেও পারছি। যুদ্ধবিধ্বস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন নগর কর্তৃপক্ষ। চালু করা হচ্ছে বিদ্যুৎ সংযোগ, পানির লাইন সহ বিভিন্ন সরকারি সুবিধা। আইএস এখানকার সব সরকারি সুবিধা ধ্বংস করে দিয়েছে। আমরা সেগুলো আবার চালু করতে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছি। আশা করি খুব শিগগিরই নাগরিকদের সব সুবিধা দিতে পারব। 2014 সালের জুন মাসে ইরাকি বাহিনীকে পরাজিত করে কৌশলগত গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত এই মসুল নগরী দখলে নেয় আইএস। এরপর সেখানে কথিত ইসলামী খেলাফতের ঘোষণা দেয় জঙ্গি গোষ্ঠীটি। শহরটি পুনরুদ্ধারে গত বছরের অক্টোবরে ব্যাপকভাবে অভিযান শুরু করে ইরাকি যৌথ বাহিনী। এই অভিযানে কুর্দি যোদ্ধা, ইরাকি বাহিনী ও তাদের মিত্র বাহিনী অংশ নিয়েছে। এতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভারতের নয়াদিল্লিতে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে 2 কিশোরের মৃত্যু হয়েছে। নয়াদিল্লির পাঞ্জাব নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইয়াস কুমার এবং শুভম সাইনি নামের 2 কিশোর তাদের আরও 5 বন্ধুকে নিয়ে সেলফি তুলতে সেখানে যায়। খেয়াল করতে না পারার কারণে অপর পাশ থেকে আসা ট্রেনে কাটা পড়ে ইয়াস এবং শুভম। বাকিরা রেল লাইন থেকে দূরে অবস্থান করায় রক্ষা পায়। পুলিশ মোবাইলটি জব্দ করেছে এবং ঘটনার তদন্ত করছে। বাংলাদেশি 1186 জন সাইক্লিস্টদের এক লেনে সাইকেল চালানোর বিশ্ব রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। এদিকে নিজেদের এমন অর্জনের দারুণ উচ্ছ্বসিত আয়োজক সংগঠক বিডি সাইক্লিস্ট। সঙ্গে ভবিষ্যতে দেশের হয়ে আরও দারুণ কিছু করার প্রত্যয় তাদের কণ্ঠে। গত বছর 16 ডিসেম্বর বিজয়ের 45 বছরকে স্মরণীয় করে রাখতে 1186 জন সাইক্লিস্টদের নিয়ে সিঙ্গেল লাইন রাইডের আয়োজন করে বিডি সাইক্লিস্ট নামের একটি সংগঠন। অনুষ্ঠানে 1 মাসেরও বেশি সময় পরে মিলল আনুষ্ঠানিক স্বীকৃতি। এর আগে 2010 সালের 3রা অক্টোবর 914 জন সাইক্লিস্ট নিয়ে মার্কিনীরা এই রেকর্ডের সূচনা করে নাম লেখান গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। এর 5 বছর পর 984 জন সাইক্লিস্ট নিয়ে রেকর্ডটি নিজেদের দখলে নেয় বসনিয়া হার্জেগোভিনা। এদিকে নিজেদের এমন অর্জনের দিন কেক কেটে উল্লাস করে স্মরণীয় করে রেখেছেন আয়োজক সংগঠন বিডি সাইক্লিস্ট। গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণার পরপরই সংগঠনের সদস্যরা জড়ো হন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। অন্য কারো সহায়তা ছাড়া আমাদের 2500 মানুষ এবং 6-7 মাস বা তারও আগে থেকে যে পরিমাণ পরিশ্রম করে একসাথে আমরা একটা কিছু কাজ করেছি, এটাই আসলে আমাদের অর্জন ছিল। আজকে আমরা এই অ্যাটেম্পটার কনফার্মেশনটা পেলাম। ধন্যবাদ সবাইকে। অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। বিকজ বাঙালি যে একজোট হলে আমরা অনেক কিছু করতে পারি, এটার একটা বড় একটা এক্সাম্পল। ঢাকা শহরে যেন একটা সাইকেল ল্যান্ড আমরা পাই। অস্ট্রেলিয়া পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। পার্থে 5ম ম্যাচ সিরিজের 3য় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। সিরিজে এখন বিরাজ করছে 1-1 সমতা। এই ম্যাচে জিতলে পাকিস্তানের সম্ভাবনা রয়েছে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে 7 নম্বরে উঠে যাওয়া। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল 9:20। প্রথম ম্যাচে 92 রানে জিতে টেস্টে ফর্মটা ওয়ানডেতেও ধরে রাখার ইঙ্গিত দিল অস্ট্রেলিয়া। স্মিথ ওয়ার্নারদের দুর্দান্ত ফর্ম আত্মবিশ্বাসী করলেও মিচেল মার্শের ইনজুরি কিছুটা হলেও দুর্ভাবনায় রেখেছে অজিদের। আর দ্বিতীয় ওয়ানডেতে হারের কথা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইছেন তারা। অন্যদিকে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতে জয়ের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। মায়ের অসুস্থতার কারণে মোহাম্মদ ইরফান দেশে ফিরে যাবার পর উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ সরফরাজও একই কারণে সিরিজ খেলছেন না। তার জায়গায় উইকেটের পেছনে দাঁড়াবেন মোহাম্মদ রিজওয়ান। ইনজুরিতে পড়া নিয়মিত অধিনায়ক আজহার আলী খেলবেন কিনা তা জানতে ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি সংকট, মামলার জট আরও তীব্র হওয়ার আশঙ্কা। বিচারপতি নিয়োগে আইন তৈরির আশ্বাস মন্ত্রীর। We must eradicate poverty from South Asia. We can do it if we are together.
দক্ষিণ এশিয়ার অগ্রযাত্রায় দারিদ্র্যই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। দাভোসে সার্কভুক্ত নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর আহ্বান। অবৈধ শ্রমিকদের অস্থায়ীভাবে কাজের অনুমতি দেওয়ার ঘোষণা দিল মালয়েশিয়া সরকার। খুব শীঘ্রই বিতরণ করা হবে অনুমতির পাস। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার 10 বছরেও নিয়োগ হয়নি কোনো স্থায়ী শিক্ষক। শিক্ষার্থীদের কাছ থেকে সেমিস্টার ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। এবং রংপুরে বিভিন্ন এলাকায় আলুর জমিতে লেট ব্লাইট রোগ, কীটনাশক ছিটিয়েও নেই প্রতিকার। খরচ বাড়ার পাশাপাশি উৎপাদন কমে যাবার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *বিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।